কি এখন একটা ব্যাপার, যারা আজকের দিনে পড়াশোনা করছে বা যারা বেকার আছে, সরকারি চাকরি বা স্কুলের চাকরির জন্য চেষ্টা করছে, সবার মনে একটা প্রশ্ন, যেভাবে ভারতীয় রাজনীতিতে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতেও ভাতার প্রভাব বেড়ে চলেছে, মানে সব ভাতা, আজকে আমি যেটা হিসাব করে দেখলাম 25টা না কটা ভাতা দেয় ওয়েস্টবেঙ্গলে। 25টা? হ্যাঁ, মানে আনকাউন্টেবল ভাতা, মানে ইমাম সেই ভাতা, হ্যাঁ। পুরোহিত ভাতা, বৃদ্ধ ভাতা, ভাতা ওই ভাতা করে হয়েছে। এবার এত ভাতার টাকা তো কোত্থেকে পাবে? অবভিয়াসলি একমাত্র উপায় হচ্ছে যে সরকারি চাকরি যেগুলো মানে রিটায়ার করে যাচ্ছে আর ফিল আপ করছে না। স্কুলে এই মুহূর্তে প্রায় 40%-এর বেশি চাকরি মানে পজিশন ফিল আপ করেনি, মানে ম্যাক্সিমাম স্কুল চালানোই অসম্ভব এমন অবস্থা। তো কোশ্চেন হচ্ছে যে তোর কাছে কি কোনো ডেটা আছে যে বেসিক্যালি এই যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, মানে সরকারি বাজেটের টাকাটা ভাতা থেকে বেশি, সরকারি চাকরি থেকে ভাতায় চলে যাচ্ছে, এবং এটা সব জায়গায় বাইরে, আমি শুধু তৃণমূল একটু বলছি না। তো এইটাতে আমাদের সমস্যা হচ্ছে যে যে ছেলেগুলো পড়াশোনা করছে এবং তাদের ভবিষ্যৎ কী, এবং আমার তো মনে হচ্ছে সে ডেথ অফ এ মিডল ক্লাস। আজকে একটা দেখলাম দেশভক্ত একটা ভালো আলোচনা, যে টুডে উই আর উইটনেসিং দ্য ডেথ অফ এ মিডল ক্লাস ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল তো অনেক দিন আগে মারা গেছে। তো এর কাছে তোর কাছে কী ডেটা আছে যাতে তুই বলতে পারিস যেটা স্যাঙ্গুইন হচ্ছে, যে যে একটা যে কোনো পলিটিক্যাল পার্টির কাছে ভাতা ইজ মোর লুক্রেটিভ ফর দ্যান গভর্নমেন্ট জব? একটা আমার অত কিছু জানা বিশেষ নেই। মোটামুটি জানি যা এসএসসিতে তো অ্যারাউন্ড বোধ হয় 35,000 মতন বোধ হয় পোস্ট আছে। তার মধ্যে হয়তো 35,000 ওপেন? না না 35,000, 13 আর 12, না না সরি 23 আর 12। না না ওপেন না? আছে এই মুহূর্তে, ওপেন আছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 50,000-এর কাছাকাছি। সেটা হলো ইয়ে নিয়ে, ওই ক্লাস 4 স্টাফ নিয়ে বোধ হয় আরও 8,000। সব কিছু 35 প্লাস আমি বলছি 8,000। প্রাইমারি সেকেন্ডারি মিলিয়ে প্রায় টোটাল 55,000-এর কাছাকাছি পোস্ট ভ্যাকেন্সি আছে, মানে সেগুলো গভর্নমেন্ট ফিল আপ করেনি, এবং ওই টাকাটা চলে যাচ্ছে আজকে ভাতাতে। শুধু ওই টাকা না, তাছাড়াও আছে যেগুলো ডিএর টাকা বাকি আছে, যেগুলো আরও যেগুলো আর কি, যেগুলো দেয়ার, যেগুলো লিগালি দেওয়ার টাকা, সেইগুলো লিগালি দিয়ে তো গভর্নমেন্টের খুব একটা লাভ নেই। হ্যাঁ, কারণ সেটা তার পাওয়া, ন্যায্য পাওনা ভাবলে সে গভর্নমেন্টকে এও করবে না। আর 2 নম্বর হলো সেই টাকাটা, একটা হলো একজনের সেই ডিউ টাকাটা, হ্যাঁ আমি অল্প অল্প করে 10 জন পাচ্ছে, হ্যাঁ 10 জনকে মানে পাচ্ছে 10 জনকে কথা না, সন্তুষ্ট করছে। 10 জনকে ঠিক সন্তুষ্টও ব্যাপার না, ব্যাপার হলো খেলাটা হলো অন্য। যখন আমি দেখেছি যে পাড়ায় বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার এইসব নিয়ে যারা ওই তৃণমূলের যারা এরা আসে, সবার একটাই কথা, আপনার বৃদ্ধ ভাতাটা করিয়ে দিচ্ছি, 600 টাকা করে পাবেন মাসে, আচ্ছা সাইন কিন্তু 800 টাকা করতে হবে। সেটা তো কাটমানি, তো কাট চলেই। তো সেটা তো আর নর্মাল যেটা যে ধর ডিএ যেটা ডিউ আছে বা সেগুলো দিলে তো আর সেটা 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 সাথে তো পাওয়া যাবে না। এখানে আমার একটা থিওরি আছে, তুই বল এটা ঠিক কি না। আমার যেটা মনে হয়েছিল যে এরা এই তো স্কুলের চাকরিতে বেচতে গিয়ে ধরা খেয়ে গেল, তার মানে কি দাঁড়াচ্ছে এই মুহূর্তে, যে বেসিক্যালি যে এদের স্কুলের চাকরি থেকেও এরা টাকা তুলতে পারতো চাকরি পেয়েছে, আবার ভাতার থেকে কাটমানিকেও টাকা তুলতে পারতো। তো এই স্কুলের চাকরিতে যেহেতু ধরা খেয়ে গেছে, সেহেতু এদের আর সেরকম স্কুলের চাকরি দেওয়ার ব্যাপারে বোধ আমার মনে হচ্ছে আর কোনো ইচ্ছা থাকবে না। কারণ বলে ধর এই তো তুই যেটা বললি আর কি, স্কুলের চাকরি দিয়ে দিলে তো হবে না, তার থেকে বরং ভাতা দিলে তো কিছু কাটমানি আসবে। ভাতা দিলে তোর ক্লাবেদের ফান্ড দিলে সেগুলো আমার মানে ইলেকশনের কাজে লাগবে, তোর প্রত্যেকটা ব্যাপারেই তো শুধু সেরকমভাবে করে এক হলো তাকে ওই ভয় দেখিয়ে কিছু লোককে করে রাখা যাচ্ছে, হাতে রাখা যাচ্ছে, ওখান থেকে খানিকটা পোর্শন কিকব্যাক পাওয়া যাচ্ছে ডাইরেক্ট পার্টি ফান্ডে, লোকেদের কন্ট্রোলে রাখা যাচ্ছে। এইবারে তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে তুই আমরা নাই আজকে আমেরিকায় আছি, কিন্তু একটা তো বড় অংশ মিডল ক্লাস যাদের পশ্চিমবঙ্গ স্কুলের চাকরিটা খুব দরকার, মানে বেসিক্যালি একটা সময় ছিল, এবং আমরা সেটা ছোটোবেলাতেও দেখেছি, মোটামুটি কেউ একটু পড়াশোনায় ভালো হলো, অন্তত যারা আইআইটিতে বা ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারছে না, নেক্সট ব্যাচটা গিয়ে অ্যাটলিস্ট ফিজিক্স অনার্স করে কেমিস্ট্রিতে করে তারা কিন্তু স্কুলের চাকরিটা পেয়ে যেত এমএসসি করে, রাইট? আমি আমার পাড়াতেও দেখেছি সব জায়গায়, এবং বিশেষ করে গ্রামের দিকে, শহরাঞ্চলে তো ছেলে পেলে বেশি যেই বা ডাক্তারি তো অত পেতো না, কারণ শহরের মতো অত কোচিং ছিল না। তো তাদের কিন্তু স্কুলের চাকরিটা ছিল একটা সম্বল, এবং আমার জেনেছেন বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে স্কুলের মাস্টারমশাই হয়ে গেছে ওইভাবে, যাদের একটু পড়াশোনায় ভালো ছিল। এখন তো যেটা দাঁড়াচ্ছে, তাহলে তুই ভাব, যাকে তো মানে অনার্সের সিটগুলো পশ্চিমবঙ্গের কলেজে এখন 10 লাখ অনার্স সিটের মধ্যে 2.5 লাখও ভর্তি হয়নি,
মানে 75% কেউ আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অনার্স থেকে হচ্ছে না, কারণ সেখানে টিউশনি করতে টাকা লাগবে, এই লাগবে, যদিও সেটা বাজে জিনিস। তো এরকম হয়ে গেলে তো পশ্চিমবঙ্গের স্ট্রাকচারটাই ধ্বংস হয়ে যাবে। ভাই ছোটোবেলায় যে কাউকে সায়েন্স পড়াবে, ম্যাথামেটিক্স পড়াবে, সেই ম্যাথের সায়েন্সের টিচারের তো সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেলে তো একটা সোসাইটি কোলাপস করে যাবে। উই আর লুকিং এট এ কমপ্লিট কোলাপস অফ এ সোসাইটি উইচ নোবডি ইজ থিঙ্কিং। মানে এখন কি, মানে কিছুদিন আগে হলেও এটা বলতাম, এটা নিয়ে খুব খুব ইয়ে করতাম। এখন যেদিকে যাচ্ছে, আজকে ওয়েস্ট বেঙ্গল হয়তো একটু এই তৃণমূলের এইসবের জন্য একটু আগে এই জায়গাগুলো নষ্ট করেছে, কিন্তু ইন জেনারেল এখন যা পড়াশোনা করা লোক থাকবে উইথ অ্যামাউন্ট অফ অটোমেশন, উইথ অ্যামাউন্ট অফ অত চাকরি তার অনেক কম চাকরি থাকবে। ঘটনা যে চ্যাটজিপিটি বা এআই এর জন্য তাদের কারোর নলেজ অভাব হবে না, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। টিচার আমি মনে করি যে স্টিল তো ফিজিক্স কেমিস্ট্রি মানে কিছুটা বায়োলজি তো ল্যাবে গিয়ে শিখতে হবে রে বাবা, নাহলে তো একদমই পুরো আউট অফ ল্যাব হয়ে গেলে তো কিছু শিখবে না। যদিও ল্যাবটা কিছু সিরিয়াসলি করে না বাচ্চারা, সেটা অন্য ব্যাপার, কিন্তু তা নাহলে তার জন্য তারা সাবজেক্টটা ঠিকঠাক করে শেখে না। তো এখন ঘটনাটা হচ্ছে এই যে ল্যাবে গিয়েও তো কাউকে ধরে শেখাতে হবে। আর জেনারেলি একটা রাজ্যে বা একটা সোসাইটির মধ্যে যদি সায়েন্স মানে একটি যদি বাঙালিদের যাই হোক না কেন, এটা তো অস্বীকার করে লাভ নেই। আজকে তোর মা শিক্ষিকা ছিল, আমার মা শিক্ষিকা ছিল বলে আমরা এই জায়গায় এসেছি, এটা আমরা স্বীকার করি বা না করি, ইটস এ ভেরি বিটার ট্রুথ। সো কোশ্চেন হচ্ছে যে পশ্চিমবঙ্গে একটা মোটামুটি এডুকেটেড ক্লাস কিন্তু এই শিক্ষকদের ছেলেমেয়েদের কাছ থেকে বেরিয়েছে, বা সরকারি চাকরি করতে, ইফ ইউ লুক অ্যাট দ্য ব্রডার স্ট্যাটিস্টিক, সেইটা বন্ধ হয়ে গেলে তো মানে সোসাইটির মধ্যে থেকে কোনো ঠিকঠাক ছেলেও বেরোবে না এরপর থেকে। 35,000 বা 50,000, 1 লাখই ধরে না, ডাবল ধরে না, এখান থেকে ওখান থেকে মিলিয়ে। তাই মিলিয়েও কি সেটা কি একটা মানে সাবস্ট্যান্সিয়াল চেঞ্জ করার মতো? ডেফিনেটলি, তার কারণ একটা সোসাইটির লিডারশিপ তো লাগে, একটা তো থট লাগে। আজকে পশ্চিমবঙ্গের সবচেয়ে ভয়াবহ যেটা অবস্থা, তুইও অবজার্ভ করেছিস যে কোনো ইন্টেলেকচুয়াল লিডারশিপ নেই গোটা রাজ্যে। মানে আজকে রাজ্যেতে মাস্টারমশাইরা প্রচণ্ড ভয় পায় লিডারশিপ করতে আসবে, লিডারশিপ করতে গেলে একটা ফিয়ারলেস। ওইটা না একটা অদ্ভুত ব্যাপার আছে। ওই যে ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবী বলতে আমাদের সাধারণত বাংলায় আমরা যাদের বুঝি কবি, নাট্যকার, অমুক তমুক, হ্যাঁ না, কিন্তু শিক্ষক মশাইরাও তাদের মধ্যে পড়ে, লোকাল লেভেলে কিন্তু শিক্ষক মশাইরা ইনফ্লুয়েন্স করে। এদের একজনও, এরা কেউ বুদ্ধি ইউজ করে না। এরা শোন, এরা বুদ্ধিজীবী, শোন এরা হলো কল্পনাজীবী বেসিক্যালি। হ্যাঁ, একটা লট হলো কল্পনাজীবী, আরেকটা লট হলো যারা জেনারেল চাকুরিজীবী। এদের থেকে কিন্তু ধর আমাদের যারা আছে, ব্যবসায়ী ক্লাস আছে, তারা বোঝে, হ্যাঁ, যারা এন্টারপ্রেনিয়র ক্লাস আছে, তাদের মধ্যে তারা ওয়েস্ট বেঙ্গলে থেকে, তারা তো ভারতীয় আফটারঅল, তারা মারোয়াড়ি হোক, তারা বাঙালি হোক, তারা গুজরাটি হোক, তাদের কিন্তু যদি জেনারেল কথা বলিস, তাদের জ্ঞান অনেক বেশি, বুদ্ধি অনেক বেশি, এবং কিন্তু আমরা তাদেরকে আমরা মানে একটা কি বলবো, একটা হ্যাঁ একটা রেসপেক্টের জায়গায় বসাতে পারি না। আমরা বুদ্ধিজীবী বলতে সেই কাণ্ডগুলো, সরি যাই হোক, আমি এটা মমতা এখন থেকে শিখেছি, সেইগুলোকে বসাই যেগুলো হলো যারা অ্যাকচুয়ালি কল্পনাজীবী, পৃথিবী সম্বন্ধে খুব অল্প জানে এবং পড়াশোনাও খুব অল্প করেছে, হ্যাঁ হয়তো ভালো কবিতা লেখে, দ্যাটস ইট। হ্যাঁ, কিন্তু এখানে একটা কিন্তু চিন্তার ব্যাপার, আমি মানছি, আই এম এগ্রিং যে অল প্র্যাকটিক্যাল পারপাস, ব্যবসায়ীদের নিজেদের বেঁচে থাকার জন্য তারা রাজনীতিটা ভালো বোঝে, তাদের প্র্যাকটিক্যালি বুঝতে হয়, মানুষকে ভালো বোঝে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আজকে যতগুলো বাংলায় তুই যদি দেখিস, নাটকের চর্চা বল, কবিতার চর্চা বল, সাহিত্যের চর্চা বল, গোটা বাংলা সংস্কৃতিটাই তো এই প্রফেসর আর শিক্ষক ক্লাস বাঁচিয়ে রেখেছিল। আমার তো ধারণা দিস গোয়িং টু বি এ টোটাল ডেথ অফ দ্যাট, কারণ এই মাস্টারমশাইরাই কিন্তু, যতই আমি গালাগাল দিই না কেন, সাহিত্য শিক্ষা এরাই কিন্তু বাঁচিয়ে রেখেছিল। যাই হোক, সো ডেথ অফ দ্যাট উইল বি দ্য ডেথ অফ এ, কারণ একটা জাতি তো উইদাউট ইটস পোয়েট্রি, একটা জাতি তার কবিতা ছাড়া, সাহিত্য ছাড়া, আজকে পশ্চিমবঙ্গে একটা ভালো লাস্ট 20 বছরে একটা ঠিকঠাক উপন্যাস পর্যন্ত লেখা হয়নি। সে ডেথ, তাই ভাবা যায়, যেখানে একটা নোবেল প্রাইজ, যেখানে রবীন্দ্রনাথের মতো লোক এসছে, যেখানে জীবনানন্দের মতো লোক এসছে, সেখানে লাস্ট 20 বছরে একটা ভালো উপন্যাস লিখতে পারেনি কেউ। ক্লড আরো ভালো উপন্যাস লিখবে, হ্যাঁ ওগুলোর থেকে ভালোই লিখবে। আমি উপন্যাস লেখা ওটা সম্ভব কথা না, কিন্তু কথা হলো যে সেটা তুই তো অন্যদিকে চলে গেলি, সেটা একটা আমরা যেটা চাকরি বা না আমি বলছি যে এটা তো একটা বাঙালি জাতির কোলাপস করবে, বিকজ এই শিক্ষকতার চাকরিগুলো যদি চলে যায়, আমার বক্তব্য হচ্ছে যে
একটা বাংলা সোসাইটির নার্ভ সেন্টার, স্নায়ুতন্ত্রটা পুরো ধ্বংস হতে চলেছে। বাংলা কেন, যে কোনো সোসাইটি, কিন্তু তাতেও তো শিক্ষকও তো মানে অফকোর্স অটোমেটেড শিক্ষক ভালোই পড়াচ্ছে আজকাল। হ্যাঁ সেটা হ্যাঁ। হচ্ছে, কিন্তু সেটাতে তো আমি বলছি না যে ছাত্রদের খুব বেশি ক্ষতি হবে। এগেন আই রিপিট, যে ছাত্রদের খুব বেশি ক্ষতি হবে বলে মনে করি না, তারা এআই দিয়ে পেয়ে যাবে। কিন্তু আমার কাছে এই মাস্টারমশাই পজিশনগুলো ছিল সোসাইটির একটা নার্ভ সেন্টার। কারণ মাস্টারমশাইদের হাতে সময় থাকে, তারাই একটু চর্চা করতো, তারা একটু সাহিত্য সংস্কৃতির চর্চা করতো, আর আদারওয়াইজ তার কারোর হাতে তো সময় নেই। মাস্টারমশাইদের হাতে সময় আছে, তারাই সাহিত্য সংস্কৃতি, তারা কিন্তু সময়টা কাজে লাগিয়ে একটা বাংলা সংস্কৃতিটাকে সার্ভ করছিল, সেটা কিন্তু তুই জানো। বলছিস তোর ইমোশনাল নস্টালজিয়াটা ক্ষতিগ্রস্ত হবে। না, একটা জাতির তো ইমোশন ছাড়া কি থাকে? একটা জাতির যদি সাহিত্য কবিতা তো ইমোশন, সে একটা জাতির যদি ইমোশন না থাকে, জাতিটাই তো থাকবে না। সেটাও তোকে ভাবতে হবে। একটা জাতি যদি পুরো বেনিয়া হয়ে যায়, তাহলে তো সেই জাতিটাও টিকবে না। কারণ তার তো একটা আইডেন্টিটি তৈরি হয় তার সাহিত্য, কবিতা, তার সংস্কৃতি, তার গানকে কেন্দ্র করে, তার ভাষাকে কেন্দ্র করে। সাঁওতালরাও করে, তাদেরও থাকে, আছে, কোনো অসুবিধা নেই। বাট তারা দে জাতি উইল না? নট বি, না তারা জাতি, কিন্তু নট লাইক যে বাঙালি সোসাইটি যেরকম একটা সফিস্টিকেটেড জায়গায় এসেছিল সাহিত্য সংস্কৃতি, সেখান থেকে তো আমাদের মনে হচ্ছে ইট উইল বি দ্য ডেথ। এখন বলতেই পারি যে আমরা সেই আদিবাসী সংস্কৃতিতে ফিরে যাবো, আই হ্যাভ নো প্রবলেম ইন সেইং। যে কোনো সংস্কৃতি হোক, যে এই হোক, ঠিক আছে, মানে কবিতার জন্য কবিতাকেও আজকাল খুব একটা পড়েও না, গান ঠান তাও ঠিক আছে একটা। আর ওইটুকু ক্রিয়েটিভিটি দেখ, ওইটুকু ক্রিয়েটিভিটি আমি তো দেখছি। হ্যাঁ, সেটা তোর সিনেমা হোক, গান হোক, তোর গল্প হোক, সাহিত্য হোক, নাটক হোক, যারা সেখানে আসছে তারা যে অ্যাকচুয়ালি শিক্ষক বা ইয়ের থেকে এসছে তা নয়, আমাদের মধ্যে থেকে। পেশাদার তুই তো এটাও জানিস যে মানে যারা বাইরে রয়েছে তাদের মধ্যে থেকে যেরকম মুভি তৈরি হচ্ছে। হ্যাঁ সেটা মানছি, অত্যন্ত ঠিক আছে, ভালো। চল।